আমি ওদের শেষ করে ফেলবো, পুরো পরিবারকে ধ্বংস করে দেব, চিৎকার করে বলল আরহাম। আবরাজ চুপচাপ বসে আছে চেয়ারে, চোখে তার স্থির। আইমান চৌধুরী শেষবার রেকর্ড করে ভিডিওতে। আইমান চৌধুরী ভিডিওতে বলতেছে, আইমান প্রিয় আবরাজ, আরহাম, আমার সোনারা, তোরা যখন এই ভিডিওটা দেখবি ততদিনে তোদের চাচু হয়তো এই দুনিয়ায় নেই, তবে আমার ভরসা আছে তোরা তোদের চাচুকে খুঁজবি। আমার খোঁজ করতে গিয়েও তোরা আকাশের পর্যন্ত পৌঁছাবি, আমার সেই বিশ্বাস আছে। আমি আমার বিশ্বাসের উপর ভরসা করে এই ভিডিওটি রেকর্ড করতেছি। শেখ পরিবার কখনো আমাদের বন্ধু ছিল না, ওরা আমাদের শত্রু। ওরা তোদের দাদা ও ছোট দাদাকে খুন করেছে, তবে ওরা একা না, শেখ পরিবারের উপরেও কেউ আছে। আমি তাদের সম্পর্কে বেশি কিছু জানতে পারিনি। আমার সাথে বেইমানি করেছে এনএসআই এর এডিজি শাকিল ইসলাম। আমি বিশ্বাস করে ওর হাতে প্রমাণ দিয়েছিলাম, তবে বুঝতে পারিনি ও একজন দেশদ্রোহী। ও নিজেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শেখ পরিবার ও তাদের মূল হত্যার সাথে জড়িত। ওরা ভেবেছিল সকল প্রমাণ আমি দিয়ে দিয়েছি, তবে আমি যে কপি করে দিয়েছি আর আসল প্রমাণগুলো তোদের জন্য রেখে গেলাম। আর শেষবার অনুরোধ করতেছি বাবা, তোরা তোদের ভালো মা আর মেহেককে দেখে রাখিস, ওদের ক্ষতি হতে দিস না। আবরাজের কানে বারবার একটাই কথাই বাজতাছে, তোরা তোদের ভালো মা আর মেহেককে দেখে রাখিস। আবরাজ কাপা কাপা কণ্ঠে বলল, আবরাজ চাচু, আমরা পারিনি তোমার শেষ কথা রাখতে, আমরা ভালো মাকে রক্ষা করতে পারিনি বলে ফুফিয়ে কেঁদে উঠল। তখনই পাশ থেকে আবরার বলল, আবরার ভাইয়া, আমরা চাচিকে বাঁচাতে না পারলেও মেহেককে বাঁচাতে হবে, ওদের টার্গেট এখন আমি আর মেহেক। আবরারের কথা শুনে আরহাম হুয়াক্কার দিয়ে উঠল। আরহাম আমার বনুর দিকে হাত বাড়ালে ওই হাত আমার পোষা পিরাহা মাছের খাবার হবে বলেই ভয়ঙ্কর হাসি দিল। আবার ভাইয়া ভুলে যেও না, প্রতিপক্ষ কিন্তু তোমার বউ নিজে, তাই তোমার জন্য বিষয়টা কঠিন হবে। আরহাম তখন তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আরহাম বউ মাই ফুড, ওকে আমি বিয়ে করেছি গুটি হিসেবে ব্যবহার করতে। আবরার অবাক হয়ে বলল, আবরার মানে? আরহাম আমজাদ শেখ ভেবেছিল জারিনকে গুটি বানিয়ে আমার সাথে বিয়ে দেবে। জারিন কৌশলে আমাদের রহস্য জানাবে, তবে আমজাদ জানতো না চৌধুরী বংশের ছেলেরা ওর থেকেও বড় মাইন্ড গেমার। আমি নিজেও ওদের সাথে মাইন্ড গেম খেলি, আর ওরা আমাকে ওদের জালে ফাঁসাতে এসেছিল। উল্টোটা আমি ওদের আমার রহস্যের জালে ফাঁসিয়ে দিয়েছি। আবরার বাহ ভাই বাহ, এত বড় কাহিনী করলা অথচ আমাকে জানালেও না। আরহামেও পরিস্থিতি ছিল না। আবরার তবে ভাইয়া আমাদের দ্রুত ফিরতে হবে, মেহেককে একা রাখা যাবে না, আর জারিনকেও চুকে চুকে রাখতে হবে। আবরারের মুখে জারিনের কথা শুনে আবরাজ আর আরহাম বাঁকা রহস্যময় হাসি দিল। তারপর আরহাম বলল, আরহাম ওকে চোখে চোখে রাখতে হবে না, ও এখন আমাদের মাইন্ড গেমের হাতিয়ার। আবরার বুঝলাম না। আবরাজ ভাই তোকে পরে বুঝিয়ে বলবো। কথাটা বলেই আবরাজ গটগট পায়ে বের হয়ে গেল। তার পেছন পেছন আরহামও গেল। আর আবরার বোকার মতো ওদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। চৌধুরী বাড়ির তিন ছেলে থমথমি মুখ নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসলো। জারিন আরো চোখে তাকিয়ে দেখলো ওদের তিনজনের চোখ লাল হয়ে আছে, মনে হয় অনেক কান্না করেছে। জারিন ভাবতেছে ওরা এখন কান্না করবে কেন, ওরা তো বই পড়তে গেল। তাহলে জারিনকে ভাবতে দেখে আরহাম গম্ভীর কণ্ঠে বলল, আরহাম জারিন গিয়ে আমাদের তিনজনের জন্য কফি করে আনো। আরহামের মুখে এমন কথা শুনে জারিন অবাক হয়ে গেল। কই, আগে তো কোনো দিন জারিনকে কফি বানাতে বলেনি। জারিন তো কফি বানাতেও পারে না। জারিন আমতা আমতা করে বলল, জারিন না মানে আমি তো তুতলিয়ে তুতলিয়ে বলল। আরহাম যা বলার পরিষ্কার করে বলো। জারিন আসলে আমি তো
কফি বানাতে পারি না, আমি বরং মেহেককে বলতাছি ও বানিয়ে দেবে। জারিনের কথা শুনে আরহাম দাঁতে দাঁত চেপে বলল, আরহাম, চৌধুরী বাড়ির মেয়ে যদি কফি বানায়, 3 বেলা রান্না করে, তাহলে 3rd ক্লাস শেখ পরিবারের মেয়ে এই পরিবারের বউ হয়ে এসেছে কেন? চেহারা দেখানোর জন্য? আরহাম এমন শক্ত কথা শুনে জারিন ফ্যাল ফ্যাল করে আরহামের দিকে তাকিয়ে আছে। অপর পাশ থেকে মেহেক বলল, মেহেক, আহ ভাইয়া, তুমি ভাবির সাথে এভাবে কথা বলছো কেন? আর ভাবি যেহেতু বলেছে পারে না, সে পরে শিখে নেবে, আমি বরং এখন কফি করে আনি। আরহাম গম্ভীর স্বরে আবরাজের উদ্দেশ্যে বলল, আরহাম, আবরাজে, তুই তোর বউকে কাজ করাতেই পারিস, এতে আমার কিছু বলার নেই, তবে আমার বনু যেন রান্নাঘরে না যায়, তাকে যেন কোনো কাজ করতে না দেখি। আরহামের মুখ থেকে এমন ব্যাককল মার্কা কথা শুনে আবরাজে কপাল কুঁচকে উঠল। আবরাজ ভাই, তুই কি ইন্ডিয়ায় রেস্টুরেন্টে আমাকে আর একটা বিয়ে করার জন্য ফসলাছিস? আবরাজ কথাটি বলার সাথে সাথে মেহেক রেগে আগুন হয়ে গেল। মেহেক, আপনার সাহস তো কম না, আপনি আর একটা বিয়ে করতে চান? আপনাকে মেরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেব, রেগে বলল আবরাজ। কি রে আবরার, বউ কি আমাকে ভয় দেখাচ্ছে? আবরার বেচারা পড়েছে মাইনকার সিপাই, ও আহমাকের মতো তাকিয়ে আছে ভাই আর ভাবির দিকে, আর মনে মনে বলতেছে, আরে বেটা, ঝগড়া করবি কর, আমাকে কেন এর ভেতরে টানিস? মেহেক, আমি ভয় দেখাই না, ওয়ার্নিং দিলাম, আর একবার আর এক বিয়ের কথা মুখে আনলে মেরে বালি চাপা দিয়ে দেব। মেহেকের মুখে এমন কথা শুনে আবরাজ আরো চোখে এরিনের দিকে তাকিয়ে বলল, আবরাজ, আর যদি কোনো মেয়ে নিজ থেকে ভাব জমাতে আসে তখন আমি কি করব? আমি তো মন্ত্রী, তাদের সেবা করা তো আমার দায়িত্ব। মেহেক, তার জন্য আমি নিজেই যথেষ্ট। আমার স্বামী মন্ত্রী হয়ে তাহলে লাভটা হলো কি? এরকম 2-4টা খুন যদি করি, ধামাচাপা দিতে না পারলে সে আবার কিসের মন্ত্রী? মেহেক রেগে কথাটা বলল, তবে তার চোখ ছিল এরিনের দিকে স্থির। মেহেকের কথা শুনে এরিন জারিনের উদ্দেশ্যে বলল, এরিন, দেখেছিস আপু, এটা হলো এই মেয়ের আসল রূপ। এতদিন তো অসহায় হওয়ার নাটক করতো। বিদ্রুপের হাসি দিয়ে বলল। এরিনের কথা শুনে মেহেক বাঁকা হাসি দিয়ে বলল, মেহেক, আমি এতদিন নাটক করিনি। এতদিন যে মেহেককে দেখেছ সে ছিল অসহায়, অত্যাচারিত, সবলহীন, ইতিম। আর এখন যে মেহেককে দেখছেন সে এই দেশের টপ ব্যবসায়ী আয়ান চৌধুরীর ভাতিজি, দেশের সুনামধন্য উকিল রেহানা চৌধুরীর মেয়ে, টপ ব্যবসায়ী আরহাম চৌধুরীর বোন। আর আমার সবচেয়ে বড় পরিচয়, আমি বাংলাদেশের তথ্যমন্ত্রী আবরাজ আয়ান চৌধুরীর স্ত্রী। মেহেকের এমন রণমূর্তি ধারণ এবং মুখের ওপর জবাব দিতে দেখে চৌধুরী পরিবারের সবার মুখে তৃপ্তির হাসি। আরহাম গম্ভীর স্বরে বলল, আরহাম, জারেন, দ্রুত রান্নাঘরে গিয়ে কফি বানিয়ে আনো, আর বোনু, তুই এখানে রুমে যাবি, সামনে তোর অ্যাডমিশন পরীক্ষা, দ্রুত গিয়ে পড়তে বসবি। আরহামের গম্ভীর স্বর শুনে মেহেক ভরকে গেল, আবরাজের দিকে তাকালো। আবরাজও যাওয়ার জন্য বলল। মেহেক আর দেরি না করে চলে গেল তার রুমে। এদিকে জারিন দোটানায় ভুগতেছে, সে তো কোনোদিনও রান্না করে যায়নি, কিভাবে কফি করবে ভাবতে ভাবতে ইউটিউবে ঢুকে টিউটোরিয়াল দেখতে শুরু করলো। জারিন চলে যেতে আবরাজ চলে গেল আরহামের কাছে। আবরাজ নিচু গলায় বলল, আবরাজ, তুই কি করতে চাচ্ছিস? আরহাম, ওয়েট অ্যান্ড সি, নাটক দেখার জন্য প্রস্তুত থাক, বলেই বাঁকা হাসলো। আরহামের কথা শুনে বোকার মতো ফ্যাল করে তাকিয়ে থাকলো আবরাজ আর আরহাম। তবে তারা এটা ঠিকই বুঝতে পেরেছে, এখন যাওয়া হবে তা জারিনের জন্য মোটেও ভালো হবে না। একটু পর জারিন খুশি মনে 3 কাপ কফি নিয়ে আসলো এবং আরহাম, আবরাজ এবং আবরারকে দিল। আবরার,
আবরাজ কফি না খেয়ে হাতে ধরে রাখলো, তবে তারা না খেয়েও আরহাম ঠিকই কফিটা মুখে দিল। অপরদিকে জারিন উজ্জ্বল নয়নে তাকিয়ে আছে আরহামের দিকে, কফিটা কেমন হয়েছে তা জানার জন্য। আরহাম এক চুমুক দিয়ে মুখটা বিকৃত করে নিল, সাথে সাথে সোজা হয়ে দাঁড়িয়ে কফিটা জারিনের মুখে ছুঁড়ে মারল। গরম কফি জারিনের শরীরে পড়ায় শরীরটা যেন জ্বলে গেল। জারিনের শরীর জ্বালা করলেও মুখে কিছু বলল না। অপরদিকে আবরাজ আর আবরার অবাক হয়ে তাকিয়ে আছে আরহামের দিকে, তাদের মাথা যেন ফাঁকা ফাঁকা লাগছে। আরহাম একটা কি করলো তারা বুঝতেই পারছে না, তবে আরহাম যেন পৈশাচিক আনন্দ পেল। তার কানে বারবার বাজতেছে তারা চাচ্চুর কথা, তোরা তোদের ভালো মা এবং মেহেককে দেখে রাখিস, তাদের কোনো ক্ষতি হতে দিস না। সে তো তার ভালো মাকে বাঁচাতে পারেনি, তবে শেখ পরিবারের একজনকেও বাঁচাতে দেবে না, তাদেরকে তিলে তিলে শেষ করবে। আবরাজ আরহাম এর দিকে তাকালো, দেখতে পেল আরহাম যেন আরো হিংস্র হয়ে উঠেছে। ও কোনোভাবেই স্বাভাবিক নেই, তাই আবরারকে ইশারা দিল। তারপর দুই ভাই মিলে আরহামকে ওইখান থেকে অত্যন্ত নিয়ে চলে গেল। অন্যদিকে জাপানে সবাই বসে আছে এয়ারপোর্টে। সবাই স্থির থাকলেও স্থির নেই আসিয়া চৌধুরী। তার বুকের ভেতর ঝড় বইছে, বারবার ভাবছে কোন মুখে বড় ভাই আর ভাবি মার সামনে দাঁড়াবে, তারা কি তাকে গ্রহণ করবে নাকি তাড়িয়ে দেবে। আবার ভাবতেছে যাই হয়ে যাক, আমি হাল ছাড়ব না। আমার বিশ্বাস আমার ভাবি মা আমাকে তাড়িয়ে দেবে না। কতগুলো বছর পর আমি আমার ভাবি মাকে কাছে পাবো। ছোট থাকতেই মা মারা গেল, তারপর বাবা আর বড় ভাই ছিল। কয়েক বছর পরও বাবা আর মারা গেল। অল্প বয়সে চৌধুরীর বাড়ি বউ হয়ে এলো ভাবি মা। নিজেই একটা বাচ্চা, অথচ নিজের কথা চিন্তা না করে এক হাতে আসিয়া ও আইমানকে বড় করলো। কথাগুলো ভাবতেছে আর পাইচারি করতেছে আসিয়া চৌধুরী। আসিয়া চৌধুরীকে নার্ভাস দেখে এগিয়ে এলো আসিফ। মায়ের কাঁধে হাত রেখে বলল, রিল্যাক্স মা, নিজেকে শান্ত করো, আমরা আছি তো, তোমার ছেলে আছে তো তোমার পাশে। আসিয়া চৌধুরী মৃদু হাসলো তার ছেলের দিকে তাকিয়ে। অতঃপর এয়ারপোর্টের সকল ঝামেলা শেষ করে প্লেনে গিয়ে বসলো। 7 ঘন্টা পর আসিয়া চৌধুরী ছেলে হাত ধরে অনেক বছর পর নিজের মাতৃত্ব ভূমিতে পা রাখলো। আর তার পিছনে দাঁড়িয়ে আছে তার স্বামী আসাদ মির্জা। শেখ পদবী তারা পাল্টিয়েছে এবং মেয়ে রুষা মির্জা। তারা উবার কল করেছে। উবারে গিয়ে বসলো। আসিয়া চৌধুরী চারিপাশে তাকিয়ে দেখতেছে। অপরদিকে রুষা মনে মনে ভাবতেছে, হেই হ্যান্ডসাম, আমি আসছি তোমাকে নিজের করে নিতে। তোমার অ্যাটিটিউডের রাজ্য আমি হব একমাত্র রানী। কথাটা ভেবেই রুষা মুস্কি মুস্কি হাসলো। কি হতে চলেছে চৌধুরী বাড়িতে? আবারও কি নতুন কোনো ঝড় আসতে চলেছে? রুষা কাকে ইঙ্গিত করলো? রুষার ভালোবাসার মানুষকে। চৌধুরী বাড়িতে সকাল সকাল মেহেক ঘুম থেকে উঠে তার বড় মা আর আরিশাকে সাথে নিয়ে রান্নাঘরে গিয়ে রান্না করছে আর গল্প করছে। একটু পর তাদের পিছনে এসে দাঁড়ালো জারিন। জারিনকে এ সময় রান্নাঘরের দিকে ভুক কুঁচকে তাকালো রেহানা চৌধুরী। আর আরিশা তো স্বপ্নে ভেবে চোখ ডলতাছে। ঠিক তখনই মেহেক বলল, মেহেক ভাবি, আপনি এই সময় রান্নাঘরে? জারিন, কেন আসতে পারি না? মেহেক, আসতে পারেন, আপনি এই বাড়ির বড় বউ, আপনি রান্নাঘরে আসতেই পারেন। জারিন, আমিও তোমাদের রান্নায় সাহায্য করতে আসলাম। জারির মুখ থেকে এমন কথা শুনে আরিশা তো কাশি উঠে গেল। ও মাত্র পানি খেতে নিয়েছিল, কাশির কারণে ওর মুখের সকল পানি গিয়ে পড়ল জারিনের মুখে। ওর সাথে সাথে নিজেকে স্বাভাবিক করে বলল, আরিশা সরি, আমি ইচ্ছা করে কাজটা করিনি, অপরাধী সুরে বলল। আরিশা কথাটি বলেই নিজেকে প্রস্তুত করলো কিছু কড়া কথা শোনার জন্য। তবে সবাইকে অবাক করে দিয়ে জারিন বলল, জারিন, ইট ইজ ওকে। উদাসীনী ভাবে বলল
জারিনের মুখ থেকে এমন কথা শুনে রেহানা চৌধুরী ভালোভাবে জারিনের দিকে তাকালো। দেখতে পেল জারিনের মুখে ছোপ ছোপ লাল দাগ, যেন ফোসকা পড়েছে। সে আরিশার মুখ থেকে শুনেছে আরহাম নাকি জারিনের মুখে গরম কফি ছুঁড়ে মেরেছে। রেহানা চৌধুরী আরো লক্ষ্য করলো জারিনের চোখ ফোলা ফোলা এবং লাল। উনি একজন বিচক্ষণ মানুষ, যা বোঝারও বুঝে গেছেন। আরহাম শেখ পরিবারের ওপর থাকা আক্রোশ জারিনের ওপর মেটাচ্ছে, কিন্তু এটা তো ঠিক না। চৌধুরীরা তো বাড়ির বউয়ের গায়ে হাত তুলে না। উনি এবার মনে মনে ভাবলেন, যে করেই হোক আজ তিনি আরহামের সাথে কথা বলবে। কথাটা ভাবতেই বাড়ির কলিং বেল বেজে উঠল। রেহানা চৌধুরী জারিনের উদ্দেশ্যে বলল, মা, আপাতত রান্না আমরা করি, তুমি বাড়ির দরজা খুলে দেখো তো কে এসেছে। জারিন মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল। জারিন স্থান ত্যাগ করতেই মেহেক বলল, মেহেক, বড় মা ভাইয়াকে ভাবিকে মেরেছে। ভাবির মুখটা কেমন শুকনো শুকনো লাগলো, আর ছোপ ছোপ লাল দাগ। মা, তোর এই বিষয়ে ভাবতে হবে না, তুই এমন মন দিয়ে পড়াশোনা কর, বাকিটা আমি সামলে নিব। জারিন বাড়ির দরজা খুলতেই কপাল কুঁচকে তাকালো। দেখতে পেল একজন মহিলা দাঁড়িয়ে আছে, তার পাশে একজন পুরুষ মানুষ, সম্ভবত তার স্বামী, আর পাশে হয়তো তাদের ছেলে মেয়ে। জারিন কপাল কুঁচকে জানতে চাইল, জারিন, জি বলুন, কাকে চাই? জারিন করা প্রশ্নে আসিয়া চৌধুরী সামনে দাঁড়ানো জারিনের দিকে তাকিয়ে বলল, আসিয়া, তুমি কে মা? আসিয়া চৌধুরী করা প্রশ্নে যেন জারিন বিরক্ত হলো। বিরক্তিতে রেশ চাপা দিয়ে বলল, জারিন, আমি জারিন, এই বাড়ির বড় ছেলের বউ। আসিয়া চৌধুরী ছলছল চোখে জারিনের দিকে তাকিয়ে বলল, আসিয়া, তুমি আরহামের বউ? জারিন, হ্যাঁ। তবে আপনারা কারা, কাকে চান? আসিয়া চৌধুরীর একটা দীর্ঘশ্বাস ফেলল আর মনে মনে বলল, তার ভাবি মা এই অভদ্র মেয়েকে কিভাবে বাড়ি বউ করলো? তার মতো বিচক্ষণ মানুষও ছেলে বউ বাছাই করতে ভুল করলো। অপরদিকে মায়ের সাথে এমন ব্যবহার করতে দেখে আসিফ তো রেগে আগুন, আগে হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। আসাদ মির্জা ছেলের আগে মুখ এবং স্ত্রীর বিবরত মুখ দেখে নিজে উত্তর দিল, আসাদ, আয়ান চৌধুরী এবং রেহানা চৌধুরীর কাছে এসেছি আমরা, তাদের একটু ডেকে দিবে। জারিন, আসুন, ভেতরে আসুন। কথাটি বলে গটগট পায়ে চলে গেল রান্নাঘরে। জারিন রান্নাঘরে গিয়ে বলল, জারিন, মা, 4 জন মানুষ এসেছে, তারা আপনার সাথে এবং বাবার সাথে দেখা করতে চায়। রেহানা চৌধুরী বলল, মা, তুমি গিয়ে বলো মা হাতের কাজটা শেষ করেই আসতেছে। আরিশা, যা তো তোর বাবাকে ডেকে নিয়ে আয়, আর মেহেক চাগুলো মেহমানদের জন্য নিয়ে যা। মেহেক মাথা নাড়িয়ে সম্মতি দিল। জারিনও স্থান ত্যাগ করলো। মেহেক চা এবং কিছু ফলমূল নিয়ে রওনা দিল ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে যাওয়ার আগে মাথায় ভালোভাবে ওড়না দিল। মেহেক, আসসালামু আলাইকুম, ধীরে কণ্ঠে সালাম দিল। একটা মিষ্টি কণ্ঠ শুনে সবাই তড়ি গতিতে মেহেকের দিকে তাকালো। আসিয়া চৌধুরী মিষ্টি হেসে জবাব দিল, আসিয়া, ওয়ালাইকুম আসসালাম। মেহেক ততক্ষণে চা এবং ফলমূলগুলো সাজিয়ে রাখতেছিল আর সামনে সোফায় বসা জারিনকে আরো চোখে দেখতেছিল। জারিন পায়ের উপর পা তুলে বসে থেকে ফোন টিপতেছে। মেহেক, আসলে আন্টি দুঃখিত আপনাদের দেরি করানোর জন্য। আসলে বড় মা আটা মাখাচ্ছেন, তো তাই এখনই আসতে পারলো না। হাতের কাজটা শেষ করে দ্রুত আসবে। ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল। আসিয়া চৌধুরী মেয়েটার ভদ্রতায় খুশি হয়ে গেল। কি মিষ্টি মেয়ে। আসিয়া মা, তুমি এখানে বসো। আসিয়া চৌধুরী তার পাশে জায়গা করে দিল। মেহেকও মিষ্টি হেসে সম্মতি জানিয়ে আসিয়া চৌধুরীর পাশে বসল। আসিয়া চৌধুরী মেহেককে উদ্দেশ্য করে বলল, আসিয়া, তা মা তুমি কে? তোমার পরিচয়টা যদি বলতে। মেহেক মিষ্টি হেসে বলল, মেহেক, আমি আবরাজ আয়ান চৌধুরীর স্ত্রী, এ বাড়ির মেজো বউ। মেহেক কথাটি বলতেই আসিয়া চৌধুরী ছলছল চোখে মেহেকের দিকে তাকালো।
আর বলল, আমার ছোট আবরাজ এত বড় হয়েছে, কি মিষ্টি একটা মেয়েকে বউ বানিয়েছে। কথাটি বলেই মেহেকের মাথায় হাত বুলিয়ে দিল, কপালে চুমু খেলো আর শক্ত করে জড়িয়ে ধরল। মেহেক ভরকে গেল। ঠিক তখনই রান্নাঘর থেকে রেহানা চৌধুরী বেরিয়ে আসতে আসতে বলল, আসলে দুঃখিত, আপনাদের অপেক্ষা করতে হলো। কথাটি বলেই তিনি থমকে দাঁড়ালো। মেহেকে জড়িয়ে ধরা মহিলার চেহারাটা দেখেই তিনি থমকে গেছেন। তার পা যেন অসাড় হয়ে গেছে, পা যেন চলছেই না। ঠিক তখনই ওই মহিলাটি বলল, আসিয়া, ভাবি মা জড়িয়ে ধরবে না? কতগুলো বছর হয়ে গেল তোমাকে জড়িয়ে ধরতে পারে না, তুমি কি তোমার আসিয়াকে জড়িয়ে ধরবে না? আসিয়া চৌধুরীর কথা শুনে রেহানা বেগম ছলছল চোখে হাত বাড়িয়ে দেয়, আর আসিয়া চৌধুরী দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। এ যেন কত বছরের মিল বন্ধন। কত বছর পর তারা আবার একসাথে হলো। রেহানা চৌধুরীর সব থাকলেও আসিয়া আর আইমান ছিল না। আইমান তো তাকে ফাঁকি দিয়ে চলেই গেল, তবে সে তার আর এক কলিজা আসিয়াকে পেয়েছে। এ যেন মরুর বুকে একটু পানির দেখা। রেহানা চৌধুরী ফুঁপিয়ে উঠল আর বলল, মা, তোরা অনেক স্বার্থপর। তোরা শুধু নিজেদের কথাই ভাবলি, তোরা তোদের ভাবি মার কথা ভাবলি না তোদের ভাবি মা তোদের ছাড়া কেমন থাকবে। আরেকজন তো আমাকে ফেলেই চলে গেল ওপারে। আইমানের কথা মনে হতেই দুজনই ঢুকরে কেঁদে উঠল। মেহেকের মাথায় কিছু ঢুকতেছে না, সে শুধু ফ্যাল করে তাকিয়ে আছে। অপরদিকে আয়ান চৌধুরী আর আরিশা একসাথে সিঁড়ি দিয়ে নামতেছিল। রেহানা চৌধুরী আর আসিয়া চৌধুরীকে এইভাবে দেখে তিনি থমকে দাঁড়িয়ে গেল। তিনি যেন নড়তেই পারছে না, তার পা যেন চলছেই না। তবে কি চৌধুরী পরিবারে আবারও ফিরবে আসিয়া চৌধুরীর অধ্যায়, নাকি আয়ান চৌধুরী বন্ধ করে দিবে আসিয়ার অধ্যায়? আসিয়াদের ফিরে আসায় কি আবারও নতুন ঝড় আসবে নাকি আবরাজ? আরহাম আবরার পাহাড়ের মতো দাঁড়িয়ে সে ঝড় মোকাবেলা করবে? উত্তর জানতে আমাদের গল্পের সাথে থাকুন। ধন্যবাদ। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পরবর্তী গল্পের জন্য বেল আইকন ক্লিক করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।